ক্যালেন্ডারের পাতাটা একটু উল্টে ৫ আগস্ট ২০২৪-এ নিয়ে যান। শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালালেন, তখন বাংলাদেশের রাজনীতির মানচিত্রে জামায়াতে ইসলামের অবস্থান ঠিক কী ছিল সেটা একবার ঠান্ডা মাথায় ভাবুন। সত্যি বলতে তখন তারা ছিল রাজনীতির মাঠ থেকে প্রায় হারিয়ে যাওয়া কোণঠাসা একদল। তাদের রাজনীতি ছিল নিষিদ্ধ, তাদের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, হাজার হাজার নেতাকর্মী এবং তাদের পরিবারকে গুম, খুন, জেল আর জুলুমের স্টিম রোলার চালিয়ে প্রায় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। শুধু রাষ্ট্রীয় নিপীড়ন নয়, সামাজিকভাবে তাদের একঘরে করে রাখার জন্য গত ১.৫ যুগ ধরে এক ভয়াবহ ন্যারেটিভ তৈরি করা হয়েছিল। দাড়ি টুপি দেখলেই রাজাকার ট্যাগ দেওয়া আর ৭১-এর আওয়ামী বয়ান দিয়ে হেনস্থা করা ছিল নিত্যদিনের ঘটনা। সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করে তাদের মনের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছিল এরা জঙ্গিবাদ করে, এরা দেশের শত্রু। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যাদের কোনো অস্তিত্বই থাকার কথা ছিল না, সেই রাজনৈতিক দলটি মাত্র ১.৫ বছরের ব্যবধানে কি করল? তারা কোনো সহিংসতা করল না। তারা শুধুমাত্র তাদের কথা, তাদের মতামত, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আত্মপক্ষ সমর্থন এবং সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিল। মিডিয়া তাদের ব্ল্যাক আউট করেছে, প্রশাসন বাধা দিয়েছে, নির্বাচন কমিশন অসহযোগিতা করেছে, ভারত এবং আন্তর্জাতিক মহলের সর্বোচ্চ চাপ ছিল, এমনকি সূক্ষ্ম স্থূল ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিরাট বাধা তাদের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়েছিল। এত কিছুর পরেও তারা প্রায় ৮০টি আসনে জয়লাভ করেছে। অতীতের রেকর্ড দেখুন, যেখানে তাদের আসন সংখ্যা ১৭ থেকে ১৮-এর ঘরে ছিল, সেখানে এই জোটগতভাবে ৭৭ আসন। এটাকে আপনারা কি বলবেন? পরাজয়? না, এটাকে কোনোভাবেই পরাজয় বলা চলে না। এটা তাদের বিরাট অর্জন, এটা মানতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রযন্ত্র, মিডিয়া এবং আন্তর্জাতিক শক্তি মিলে যাকে ১৮ আসনে আটকে রাখতে চেয়েছিল, তারা ৮০ আসন পেল কিভাবে? আর ৮০ আসন পাওয়ার পরেও কেন তারা বলছে আমরা জিতেছি কিন্তু ক্ষমতায় যায়নি? এই অদ্ভুত বিজয়ের পেছনের গণিতটা আসলে কি? কেন ৩০০ আসনের মধ্যে তাদের ৫৩টি আসনে হারানো হলো মাত্র কয়েক হাজার ভোটে? আজকের এই ভিডিওতে আমরা আবেগের চশমা খুলে সেই অপারেশন থিয়েটারে ঢুকব, যেখানে ব্যবচ্ছেদ করা হয়েছে জামায়াতের উত্থান এবং ৫৩টি আসনের ফলাফলের পেছনের ইঞ্জিনিয়ারিং। দর্শক, আজকের আলোচনাটি কোনো গতানুগতিক ভোটের হিসাব নিকাশ নয়। আজকের আলোচনাটি একটি পোস্টমর্টেম রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। বিএনপি ২১২, জামায়াত জোট ৭৭। আপাত দৃষ্টিতে বিএনপির বিশাল জয়, কিন্তু এই সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক গভীর রাষ্ট্রীয় নকশা বা ব্লুপ্রিন্ট এবং আমাদের নিজেদের কিছু ভুল। আজ আমরা দেখব কেন এই ফলাফল জামায়াতের জন্য শাপে বর, কেন ডক্টর শফিকুর রহমান এত নীরব এবং আগামী ৫ বছর বাংলাদেশ আসলে কোন পথে হাঁটবে। সবার আগে সোজাসুজি ফলাফলের দিকে তাকানো যাক। ২৯৭ আসনের মধ্যে জামায়াত জোট পেয়েছে ৭৭টি। আমাদের মাঠ পর্যায়ের গবেষণা এবং প্রাপ্ত ডেটা বলছে এই ফলাফলের প্রায় ৭০%ই বাস্তব। অর্থাৎ জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, জামায়াতকেও ভোট দিয়েছে। বিএনপি বড় দল, তাদের ভোট ব্যাংক বড়, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাকি ৩০%? এখানেই গল্পের আসল টুইস্ট। এই ৩০% ভোট এবং আসন সংখ্যার গড়মিলটাই হলো এই নির্বাচনের ব্ল্যাক বক্স। নির্বাচনের দিন আমরা মূলত ২ স্তরের কারচুপি দেখেছি। প্রথম স্তর 5%, লোকাল ইঞ্জিনিয়ারিং বা ছাপড়িপনা। বাঙালির রাজনৈতিক কালচারে কিছু অভ্যাস সহজে যায় না। কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেওয়া, ব্যালট বাক্স রিপ্লেস করা কিংবা জোর করে সিল মারা, এগুলো স্থানীয় এমপি প্রার্থীদের নিজস্ব মাস্তানি। এটাকে আমরা বলি লোকাল ইঞ্জিনিয়ারিং। মোট কারচুপির মাত্র 5% ছিল এই ধরনের। এর সঙ্গে রাষ্ট্রের সরাসরি গভীর যোগাযোগ নাও থাকতে পারে। ওইটা ছিল স্থানীয়দের কিছু অতি উৎসাহী নেতাকর্মীর কাজ। দ্বিতীয় স্তর 25%, স্টেট এনাবলড ইন্টারভেনশন বা প্রশাসনিক প্রকৌশল। আসল খেলাটা হয়েছে এখানে, এবং এটা অত্যন্ত সূক্ষ্ম ও সাজানো। আমাদের কাছে আসা তথ্য ও ভিডিও প্রমাণ বলছে, সাতকানিয়াতে ফলাফল ঘোষণার আগেই প্রিজাইডিং অফিসারকে দিয়ে রেজাল্ট শিটে সই করিয়ে রাখা হয়েছে। কেন? যাতে পরে সংখ্যা বসানো যায়। ধরা পড়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নওগাঁয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাজিমুদ্দিনকে দেখা গেছে ভোট চলাকালীনই ফলাফলের ফর্মে সিল মারতে। ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু অ্যাকশন হয়নি। বরগুনা ও ঝিনাইদহে প্রিজাইডিং অফিসাররা ফাঁকা রেজাল্ট শিটে সই করতে বাধ্য হয়েছেন। প্যাটার্নটা লক্ষ্য করুন, গণনা সঠিক, অঙ্ক সঠিক, কিন্তু শিট আগে থেকেই সাইন করা। পরবর্তীতে ওভারলেয়ার বসিয়ে বা সংখ্যা পরিবর্তন করে ক্লোজ কন্টেস্টের আসনগুলোর ফলাফল বদলে দেওয়া হয়েছে। সবচেয়ে বেদনাদায়ক পরিসংখ্যান হলো, প্রায় ৫৩টি আসনে জামায়াতে ইসলামী ৫,০০০-এর কম ভোটে হেরেছে। পিরোজপুর ২ আসনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ছেলেকে মাত্র ৭০ ভোটে হারানো হয়েছে। ভাবা যায়, মাত্র ৭০ ভোট। খুলনায় মিয়া গোলাম পরওয়ারকে হারানো হয়েছে মাত্র ২,০০০ ভোটে। এই ৫৩টি আসন যদি নিরপেক্ষ গণনায় আসতো, তবে জামায়াতের আসন সংখ্যা ১৩৫ পার হয়ে যেত। অর্থাৎ ডিপ স্টেটের কলমের খোঁচায় জামায়াতকে অনেকটা নিচু অবস্থানে নামিয়ে আনা হয়েছে। এতক্ষণ আমরা কথা বললাম রাষ্ট্রীয় কারচুপি বা স্টেট ইঞ্জিনিয়ারিং নিয়ে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে একটা নিষ্ঠুর সত্য আমাদের মানতেই হবে।
জামায়াতকে কি শুধু রাষ্ট্রই হারিয়েছে, নাকি এর পেছনে ছিল আমাদের নিজেদেরই আত্মঘাতী গোল? আমরা দেখেছি জামায়াত ধর্মীয় মূল্যবোধ মেনে রাজনীতি করলেও বিস্ময়করভাবে অনেক ধর্মীয় নেতাই তাদের বিরোধিতা করেছেন মাঠে এবং ময়দানে। সবচেয়ে বড় উদাহরণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পীরের দল। শুরুতে তারা একটি বৃহত্তর জোটের আলোচনায় ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে এক অদ্ভুত ওভার কনফিডেন্স কাজ করা শুরু করলো। তারা ভাবলো তাদের একারই বিশাল ভোট ব্যাংক আছে, তারা একাই বাজিমাত করবে। ফলাফল, তারা জোট থেকে সরে গিয়ে আলাদা প্রার্থী দিল। শুধু তাই নয়, ইউটিউব বা ওয়াজ মাহফিলের অনেক জনপ্রিয় ধর্মীয় বক্তা যাদের লাখ লাখ ফ্যান ফলোয়ার, তারা ঐক্যের ডাক দেওয়ার পরিবর্তে জামায়াতের বিরুদ্ধে জনমত তৈরি করতে ব্যস্ত ছিলেন। তারা জামায়াতের ভুল ত্রুটি নিয়ে এমনভাবে সমালোচনা করেছেন যেন জামায়াতই ইসলামের একমাত্র প্রতিপক্ষ। এখন প্রশ্ন হলো, এই বিভাজনের ফলাফলে কি ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তির কোনো লাভ হয়েছে? উত্তর, একদমই না। বরং তাদের এই আচরণের কারণে ধর্মভিত্তিক রাজনীতির বিশাল ভোট ব্যাংকটি ভাগ হয়ে গেছে। পরিসংখ্যান দেখুন, এমন অনেক আসন আছে যেখানে জামায়াত এবং ইসলামী আন্দোলনের প্রাপ্ত ভোট যোগ করলে তারা সহজেই জিতে যেত, কিন্তু দুই ভাইয়ের এই ঝগড়ায় ভোট ভাগ হয়ে গেল, আর মাঝখান থেকে তৃতীয় পক্ষ, যারা হয়তো ইসলামী মূল্যবোধের ধারে কাছেও নেই, তারা হেসে খেলে জিতে গেল। এটাকে রাজনীতি বলে না, এটাকে বলে রাজনৈতিক আত্মহত্যা। 53টি আসনে জামায়াতের এই অল্প ভোটে হেরে যাওয়ার পেছনে রাষ্ট্রীয় কারচুপির যতটা দায়, ঠিক ততটাই দায় এই ইসলামী দলগুলোর ঐক্যের অভাবের। দিন শেষে সংসদে কার সংখ্যা কমল? ইসলামী মূল্যবোধের প্রতিনিধিত্বের। এই শিক্ষা যদি তাদের এখনো না হয়, তবে আগামীতেও তাদের জন্য একই ট্র্যাজেডি অপেক্ষা করছে। একটি নির্বাচন শুধু ব্যালট পেপারে হয় না, হয় মানুষের মনে। আর এই মন নিয়ন্ত্রণের কাজটি করেছে গত 1.5 দশক ধরে গড়ে ওঠা মিডিয়া ইকোসিস্টেম। নির্বাচনের দিন আপনারা টিভিতে কি দেখেছেন? ভোট গণনা শেষ হয়নি, অনেক কেন্দ্রে ফলাফল আসা বাকি, অথচ টিভি স্ক্রল এবং অনলাইন পোর্টালে প্রজেক্টেড রেজাল্ট হিসেবে বিএনপিকে 200+ আসনে বিজয়ী দেখানো শুরু হলো। এর মানে কি? এর মানে হলো সরকারি ঘোষণার আগেই জনমনে বিএনপিকে জিতিয়ে দেওয়া। এটাকে বলা হয় আগাম মিডিয়া ন্যারেটিভ। যখন লাইভ আপডেটে দেখা যাচ্ছিল জামায়াত জোটের প্রার্থীরা এগিয়ে, হঠাৎ করে আপডেট বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন আবার আপডেট এলো, দেখা গেল ফলাফল 90 ডিগ্রি ঘুরে গেছে। মিডিয়ার এই নোংরামি সুস্পষ্ট। বিষয়টা লজ্জার, কারণ তথ্য ম্যানিপুলেশন মানুষের সাইকোলজিকে প্রভাবিত করেছে। রেজাল্ট ইঞ্জিনিয়ারিংকে স্বাভাবিক দেখাতে আগে থেকেই জনমত ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যাতে শক্ত প্রতিরোধ বা কারচুপির প্রতিবাদ করার মানসিক শক্তি জনগণ হারিয়ে ফেলে। মিডিয়া নিরপেক্ষ থাকলে এবং এই ডিজিটাল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার না থাকলে আজকের এই আসন সংখ্যার চিত্রনাট্য সম্পূর্ণ ভিন্ন হতে পারত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত বড় কারচুপি, 53টি আসনে হারানো নিজেদের ঘরের ভেতরের শত্রুতা, তবুও জামায়াত কেন চুপ? অনলাইন অ্যাক্টিভিস্টরা অনেকেই ব্লেম দিচ্ছেন, কেন জামায়াত রাজপথে নামছে না, কেন তারা আগুন জ্বালাচ্ছে না, ডক্টর শফিকুর রহমান কেন এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নিলেন? উত্তরটা লুকিয়ে আছে একটি বারুদের স্তূপের নিচে, যার উপর আমরা সবাই বসে আছি। আপনারা কি ভুলে গেছেন 5 আগস্টের কথা? সেদিন দেশের বিভিন্ন থানা থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়েছিল। এর সাথে গত 1.5 বছরে বর্ডার পার হয়ে প্রচুর অবৈধ অস্ত্র দেশে ঢুকেছে। গোয়েন্দা তথ্য বলছে এই অস্ত্রগুলোর খুব সামান্যই রিকভার বা উদ্ধার করা গেছে। বাকি অস্ত্রগুলো কিন্তু এখনো বারুদ ছড়ায়নি। সেগুলো এখনো কারো না কারোর স্টোর রুমে বা মাটির নিচে অপেক্ষায় আছে। কিসের অপেক্ষা? একটি সহিংসতার সুযোগের। আওয়ামী লীগ এবং তাদের দোসররা কিন্তু বসেছিল না। তাদের পরিকল্পনা ছিল নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াত যখনই রিয়েক্ট করবে, যখনই রাস্তায় নামবে, তখনই এই অবৈধ অস্ত্রগুলো বের হবে। তারা জামায়াতের মিছিলে বা পুলিশের উপর গুলি চালাতো, আর দায় চাপাতো জামায়াতের উপর। শুরু হতো এক ভয়াবহ গৃহযুদ্ধ। ডক্টর শফিকুর রহমান একজন বিচক্ষণ জেনারেলের মতো এই ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদটি আগেই আন্দাজ করতে পেরেছিলেন। চিন্তা করে দেখুন তো, বাংলাদেশের ইতিহাসে কবে এমন হয়েছে যে এত বড় একটা নির্বাচন হয়ে গেল অথচ একজন মানুষও মারা যায়নি? এই নির্বাচনে এখন পর্যন্ত কোনো লাশ পড়েনি। এটা কি অলৌকিক কিছু? না, এটা ডক্টর শফিকের কৌশলগত নীরবতার ফসল। তিনি যদি আজ কর্মীদের রাস্তায় নামাতেন, কি হতে পারত আসুন দেখি। 1. গৃহযুদ্ধ। ওই মিসিং ওয়েপনগুলো ব্যবহার করে দেশে রক্তের বন্যা বয়ে দেওয়া হতো। 17 বছরের ক্ষোভ আর লুটেরা অস্ত্রের মিলনে হাজার হাজার লাশ পড়ত। 2. রাষ্ট্রীয় দমন। সেনাবাহিনী ও প্রশাসন বাধ্য হতো কঠোর হতে। জামায়াতকে আবারও উগ্রবাদী বা সন্ত্রাসী ট্যাগ দিয়ে নিষিদ্ধ করার পায়তারা করা হতো। 3. আন্তর্জাতিক ট্র্যাপ। ভারত ও আমেরিকা ঠিক এই সুযোগটাই খুঁজছিল। তারা বলতো, দেখুন, ইসলামিস্ট মানেই ভায়োলেন্স। এরপর আসতো নিষেধাজ্ঞা। ডক্টর শফিক এই ফাঁদে পা দেননি। তিনি আমেরিকার রেড লাইন ক্রস করেননি। তিনি জানেন কর্মীদের জীবন এবং দলের অস্তিত্ব কয়েকটা সিটের চেয়ে অনেক বেশি দামি। এটা কাপুরুষতা নয়, এটা ক্যালকুলেশন। তিনি প্রমাণ করেছেন রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হলো উস্কানি পেয়েও শান্ত থাকার ক্ষমতা। এখন একটি অত্যন্ত অপ্রিয় কিন্তু জরুরি সত্য কথা বলবো। এই মুহূর্তে জামায়াতের ক্ষমতায় যাওয়াটা রাজনৈতিকভাবে লাভের চেয়ে ঝুঁকিই বেশি হতো। বরং সম্মানজনক সংখ্যক আসন নিয়ে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকাই বেশি কৌশলগত। কেন? কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরছি।
এক, ভঙ্গুর অর্থনীতি। হাসিনা সরকার পালানোর সময় দেশের অর্থনীতিকে আইসিইউতে রেখে গেছে। ব্যাংকিং খাত ধ্বংস, রিজার্ভ শূন্য, বাজারে ক্যাশ ফ্লো নেই। সামনে রমজান, দ্রব্যমূল্য আকাশচুম্বী হবে। এই অবস্থায় যে দলই সরকার গঠন করবে 6 মাসের মধ্যে জনগণ তাদের গালি দেওয়া শুরু করবে। বিএনপিকে এখন ক্ষমতায় গিয়ে এই বিশাল ঋণের বোঝা ও অর্থনৈতিক ধসের দায়ভার নিতে হবে। আর জামায়াত এই জনরোষ থেকে বেঁচে গেল, বরং বিরোধী দলের থেকে তারা এর বিরুদ্ধেও আওয়াজ তোলার সুযোগ পাবে। 2, প্রশাসনিক অসহযোগিতা। দীর্ঘ 17 বছর ধরে গড়ে ওঠা ফ্যাসিস্ট হাসিনা রেজিমের প্রশাসনিক কাঠামো, পুলিশ, আমলাতন্ত্র সবই কিন্তু আগের মতোই আছে। সরকার পাল্টালেও আমলাদের ব্রেন পাল্টায় না। জামায়াত জোট সরকার গঠন করলে এই প্রশাসন প্রতি পদে পদে অসহযোগিতা করত। আর ওই যে বললাম হারানো অস্ত্র, সেগুলো উদ্ধারে প্রশাসন কতটা সাহায্য করত তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। 3, মিডিয়া ইকোসিস্টেম। মূলধারার গণমাধ্যমের বড় অংশ এখনও জামায়াত বিদ্বেষী। 150+ আসন পেলেও মিডিয়া ব্যাকআপ ছাড়া জামায়াত জোট সরকার টিকতে পারত না। প্রতিদিন তাদের মুখোমুখি হতে হতো মিডিয়া ট্রায়ালের। 4, শিল্প বা ব্যবসায়িক শক্তি। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর সাথে জামায়াতের সেই গভীর সম্পর্ক এখনও তৈরি হয়নি। রাষ্ট্র পরিচালনা শুধু ভোটে হয় না, অর্থনৈতিক লবিং লাগে। তাই সরকারি দল নয়, বরং বিরোধী দলের থেকে এই নেটওয়ার্ক তৈরি করা সহজ। 5, নারী অংশগ্রহণ। এবারে নির্বাচনে নারী ভোটার ও কর্মীদের অংশগ্রহণ জামায়াতের জন্য গেম চেঞ্জার ছিল, কিন্তু এই প্রক্রিয়া এখনো পরিপূর্ণ নয়। সরকারে গেলে রক্ষণশীল অংশের চাপে এই প্রগতি বাধাগ্রস্ত হতে পারত। 6, সংস্কারের চাপ। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা আর রাষ্ট্র সংস্কারের চাপ, এই দ্বৈত চাপ নতুন সরকারের জন্য বিশাল পরীক্ষা। বিএনপিকে এখন এই চাপ সামলাতে হবে। জামায়াত পাশে থেকে দেখবে, শিখবে এবং গঠনমূলক সমালোচনা করবে। 7, প্রধান বিরোধী দল হিসেবে অভিজ্ঞতা। জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকার অভিজ্ঞতা জামায়াতের নেই। আগামী 5 বছর হবে তাদের জন্য পলিটিক্যাল স্কুল। আইন প্রণয়ন, নীতিগত আপত্তি, বিকল্প প্রস্তাব, এসব অনুশীলন তাদের পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত করবে। তাহলে আগামী 5 বছর বাংলাদেশ কেমন হবে? সংসদের চিত্রটা দেখুন। সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াত। উভয় দলই গত 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। উভয় দলই নির্যাতিত। অর্থাৎ পুরো সংসদে হতে যাচ্ছে মজলুমের সংসদ। তবে সাবধান, আকাশ কিন্তু এখনও মেঘমুক্ত নয়। বিএনপির এই বিশাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সংসদীয় স্বৈরতন্ত্রের জন্ম দিতে পারে। যদি বিএনপি মনে করে আমরা একাই সব এবং বিরোধী দলকে আস্থায় না নেয়, তবে সংঘাত অনিবার্য। আর মনে রাখবেন, ওই লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু এখনও উদ্ধার হয়নি। ওগুলো এখনও সাইলেন্ট মোডে আছে। বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি কোনো বড় ফাটল ধরে, তবে তৃতীয় পক্ষ ওই অস্ত্রগুলো ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করতে এক মুহূর্তও দেরি করবে না। কিন্তু আসার কথা হলো, জামায়াতের প্রায় 80টি আসন। এটি একটি শক্তিশালী চেক অ্যান্ড ব্যালেন্স। জামায়াত যদি সংসদে কার্যকর ভূমিকা রাখে, তবে বিএনপি চাইলেই যা খুশি তাই করতে পারবে না। দর্শক, এই নির্বাচন প্রমাণ করেছে মানুষ জামায়াতকে গ্রহণ করেছে। যে দলটিকে সমাজ থেকে মুছে ফেলার আয়োজন করা হয়েছিল, সেই দল আজ দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি। 77 বা 80টি আসন কোনো দুর্ঘটনা নয়, এটি জামায়াতের সামাজিক বৈধতা। সবচেয়ে বড় কথা, এই নির্বাচনে কোনো মায়ের বুক খালি হয়নি, কোনো রক্ত ঝরেনি। এটা সম্ভব হয়েছে কারণ একটি দল ক্ষমতার চেয়ে দেশের শান্তিকে বেশি গুরুত্ব দিয়েছে। আপনি যদি জামায়াতের সমর্থক হন বা এই জোটকে ভোট দিয়ে থাকেন, তাহলে অভিমানী হবেন স্বাভাবিক, কিন্তু কৌশলগত বাস্তবতা অস্বীকার করবেন না। রাজনীতি মানে শুধু জয় নয়, টেকসই জয়ের জন্য প্রস্তুতি। আর কখনো কখনো অপেক্ষাই সবচেয়ে বুদ্ধিদীপ্ত পদক্ষেপ। ডক্টর শফিকুর রহমান প্রমাণ করেছেন ধৈর্যই শক্তি। মনে রাখবেন, ভোটের গল্প শেষ হয়নি, 17 বছর পর কেবল শুরু হয়েছে। আপনার কি মনে হয়, জামায়াতের এই নীরব থাকাটা কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি তাদের রাজপথে নেমে সেই অস্ত্রের মুখোমুখি হওয়া উচিত ছিল? কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।